হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বেচুকে নিয়ে যে ভিডিওটা বানাচ্ছি সেটা কালকের অর্থাৎ সানডের যে ভিডিওটাও দিয়েছে সেই ভিডিও সংক্রান্তই কিছু টপিক রয়ে গেছে, কন্টেন্ট রয়ে গেছে, সেটাকে নিয়েই আমি বললাম ওই একটা ভিডিওর মধ্যে দুটো টপিক নিয়ে আলোচনা করলে তোমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত, ওই জন্য আমি এটাকে পার্টলি ভাগ করে নিয়েছি। তো এটা আমার বলতেও সুবিধা, তোমাদের শুনতেও সুবিধা, বোর লাগবে না। তো আমি আমার মেইন টপিকে চলে আসি। তো তোমরা দেখতেই পেয়েছো বেচুর দিনটা শুরু হয়েছে জার্নি দিয়ে, অর্থাৎ কোথাও একটা যাত্রা করলো। তো ফার্স্ট যেখানে গেছিলো সেটা নিয়ে আমার বলা আপাতত হয়ে গেছে, তাই ওটা রিপিটেশন করছি না। তবে এক্ষেত্রে আমরা দেখলাম যে বেচুর আজকে জার্নিতে তার বাবা সঙ্গ দেননি, তার কারণ হিসেবেও জানিয়ে দিয়েছে বাড়িতে মিস্ত্রি রয়েছে। ওকে, তো অসুবিধা নেই। সবসময় বাবা যে কাজটা করতো বা করে বা করতে অভ্যস্ত সেই কাজেই বহাল রইলে, অর্থাৎ বাড়ির দেখভাল, বাড়ির পাহারা দেওয়া, বাড়ির দেখাশোনা করা। ওকে, দেখভাল দেখাশোনা একই। যাই হোক, উনি যেটা করেন বা সংরক্ষণ করতে ভালোবাসেন, তো সেটাই উনি করলেন। তো জার্নি স্টার্ট হলো, জার্নি হলো ফার্স্ট কে, দেন সেকেন্ড একটা জার্নি বেচুর ঠিক করাই ছিল, একসঙ্গে দুটো জায়গা। আজকাল বেচু এক জায়গায় গিয়ে ক্ষান্ত হচ্ছে না। যাই হোক, কলকাতা গেছি যখন, তখন সোনারপুরে কাকুর বাড়ি চলে যাই, এরকম ব্যাপার। আচ্ছা, কলকাতার সোনারপুর কি কাছাকাছি জায়গা? এটা কি বলে ভগবান জানে, কোনটা কলকাতা, কোনখানটা বিশ্ববাংলা, বা কোনখানটা সেন্ট্রাল কলকাতা বা সাউথ কলকাতা, তারও তো কত দূরে সোনারপুর ভাই। এখানে সোনারপুর তো একটা জায়গা থেকে আরেকটা জায়গা ভাই, প্রচুর টেনাসিটি আছে। কারণ এক তো যতই তুমি গাড়ি চালিয়ে যাও তোমাকে চালাতে তো হবেই, তারপর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ঠিক আছে, এক তো এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, তো আবার সেখান থেকে আরেক, মানে কতগুলো ডিস্ট্রিক্ট চেঞ্জ করলো, তাই না? একসঙ্গে বোধহয় 3টে ডিস্ট্রিক্ট জার্নি করলো, ঠিক আছে, ভালো। তার জন্যই বোধহয় যখন বাড়ি ফিরলো তখন ভীষণ ক্লান্ত, মানে এমন ক্লান্ত আমি তো দেখছি কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, চোখ ঢুলুঢুলু করছে, মানে একটা ঠেলা মারলেই পড়ে যাবে, এরকম একটা অবস্থা। তার মধ্যে খাওয়ার ইচ্ছে নেই, অথচ খেতে হবে, কারণ রাতে যদি খিদে পাই, ভাই আমি ক্লান্ত, আমার পেটে জায়গা নেই, আমি পড়লেই ঘুমিয়ে পড়বো, তো আমার রাতে খিদে পাবে কোন সময়? কোন সময় আমার উঠে খিদে পাবে জানি না, মানে এদের পেট না জ্বালা যে আমি দেখালো আমি বাইরে থেকে খেয়ে আসলাম, বা স্বাভাবিক বাইরে খেলে তারপর ওই রকম অবেলায় খেলে তো তারপর ড্রাইভিং করে আসলে শরীরটা সত্যিকারের তোমার ছেড়ে দেয়। সেক্ষেত্রে তখন কি মনে হয় ভাই, যদি চা খাওয়ার হয় একটু চা খাও, খেয়ে রাম রাম করে শুয়ে পড়ো। সে বাচ্চারা থাকলে বাচ্চাদের খাওয়াতে হতেই পারে, কারণ বাচ্চারা কি হয় না, সবসময় পুরোটা খায় না, ফেলাছোড়া করে খায়, সেজন্য তাদের খিদে পেলেও পেতে পারে। কিন্তু পূর্ণবয়স্ক মানুষদের খাওয়া এটা কিন্তু সত্যিকারের খুব টাফ ব্যাপার। যাই হোক, আর সত্যিকারের বলতে গেলে বেচুর বয়স তো কম না, তো একটা 40 বছরের ছেলের এখন কিন্তু খাওয়াটাকে কন্ট্রোল করা উচিত। জানি না ভাই পেট না জ্বালা, সে আবারই আমি বললাম, কারণ দুটো রুটি সাংঘাতিক ব্যাপার, কিন্তু একটা বলে দুটো, তারপরে আবার গরম জল, মানে কীভাবে ভগবান জানে। যাই হোক, সেটা কথা না, সেটা কন্ট্রোভার্সি না, খাওয়া নিয়ে আমি কন্ট্রোভার্সি করি না, করার প্রয়োজনও নেই। প্রয়োজনটা যেখানে সেটা হলো কাকুর বাড়ি। তো কাকুর বাড়ি যাওয়া হলো, বাড়ি না বলে ওটাকে ফ্ল্যাট বলাই বেটার, কারণ আমরা তো ভেবেছিলাম কাকুর বেশ বড় সড়ো বাড়ি থাকবে, একটা নেহাতি ছোট্ট একটা ফ্ল্যাট, যেটা দেখে বুঝলাম 2 রুম একটা ফ্ল্যাট, এবং তাতে স্পেস ভীষণই কম, জায়গার তুলনায় জিনিস বেশি, মানে 2 থেকে 3টে লোক ঘোরাঘুরি করলে মনে হবে অনেক লোক। যাই হতেই পারে ফ্ল্যাটটা এরকম, কিন্তু প্রচণ্ডই ঘিঞ্জি, মানে খোলামেলা ব্যাপারটা নাই, এবং লোক অনুযায়ী মনে হয় জায়গাটাও কম। খুবই ছোটো ডাইনিং, খুবই ছোটো রান্নাঘর, সেই তুলনায় বোধহয় ঘরগুলো বড় রেখেছে। তারপরে আবার একটা সুন্দর বারান্দা আছে, সেখানেও আবার ঠাকুরঘর নাও, মানে সব কিছুই মানে কোনো জায়গাটা ফাঁকা নেই, সব জায়গা সম্পূর্ণভাবে ইউটিলাইজ করা হয়েছে, সে মেঝে থেকে শুরু করে সিলিং পর্যন্ত, স্টোরেজ সব জায়গায়। হ্যাঁ, ফ্ল্যাটে এরকমই হয়, ইন্টেরিয়রটা খুব ঘিঞ্জি হয়ে গেছে, কিছু করার নেই, হয়তো এদের স্কোয়ার ফিটটা কম, ফ্ল্যাটটা ছোটো, তার জন্য এই ব্যাপার। তো আমাদের বেচুর কি পছন্দ হয়েছে বলে মনে হলো? হ্যাঁ, বেচুর পছন্দ হয়েছে একটা জিনিসই, সেটা হচ্ছে চকচকে ব্যাপার, অর্থাৎ চাকচিক্যটা। নাহলে বেচুর কিন্তু এই ছোটো ফ্ল্যাট মোটেও পছন্দ হয়নি। এর আগে আমরা বেচু যখন কলকাতায় আসতো কেস সংক্রান্ত ব্যাপারে, তখন কোনো এক দিদির ফ্ল্যাটে উঠতো, সেই দিদিকে আজ অব্দি দেখায়নি, তবে আমরা ধরে নিতে পারি সেই দিদি হয়তো সেই দিদি, সেই দাঁড়িয়ালা জামাইবাবুর দিদি হতে পারে। তো সেই দিদির ফ্ল্যাটে থাকতে বেচু বলেছিল ফ্ল্যাট তার ভালো লাগে না, তার ওই জানলা দিয়ে আকাশ, জানলা দিয়ে গাছ দেখতে ভালো লাগে না, তার প্রকৃতির কোলে হাঁটাচলা, প্রকৃতির কোলে বসা, প্রকৃতিকে সামনে থেকে দেখা এবং খোলামেলা পছন্দ। তার জন্যই আমরা মানে এরকম জোর গলায় বলতে পারছি যে বেচুর পছন্দ হয়নি। বেচুর যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে তোমার ওই সাজসজ্জা, ইন্টেরিয়রটা, বাস এইটুকুই। তো হ্যাঁ, আরেকটা জিনিস বেচুর মনে হলেও হতে পারে, সেটা হচ্ছে ওই মডিউলার কিচেনটা। কারণ আমরা তোমার যেহেতু টিনার ফ্ল্যাট নিয়েছে, টিনা এখনও ফ্ল্যাটটাকে সেভাবে ও ইন্টেরিয়র করেনি, কারণ এখনও সেভাবে বসবাসই করতে পারছে না, আস্তে ধীরে করবে, জাস্ট শুরুয়াত।
তো সেইটা মাথায় রেখে ওর হয়তো এখন সেই ইন্টেরিয়রের ব্যাপারটা, অর্থাৎ মডিউলার কিচেনের ব্যাপারটা মাথায় ঢুকলেও ঢুকতে পারে, কারণ ও তো ইমিটেশনের মানে কী বলবো, নকল করে চলতে ভালোবাসে। কেউ কিছু করার আগেই করে ফেলবো, কারোর কিছু ভাবার আগেই ভেবে ফেলবো, এরকম একটা টেন্ডেন্সি থাকে, মানে হেরে যাবো, আমাকে জিততে হবে এরকম ব্যাপার। যাই হোক, তো গেল সেখানে। তো যাওয়ার আরেকটা কারণও হতে পারে, কারণ ওরা যখন পুরীতে গেছিলো, এটাই তো গেছিলো, তো তখন এই কাকু কাকিমা ওদের কিছু রিটার্ন গিফটস দিয়েছিল। তো এই গিফটস দিয়েছিল, তা ওরা ওদের তরফ থেকে রিটার্ন গিফটসটা দেয়নি, তো বলেছিল তারা কিনেছে, দেওয়া হয়নি কিছু, তো সেইগুলো হয়তো দিতে এসেছে। এটা কিন্তু হতে পারে যে কলকাতায় যখন গেছি তো ওখানে যাই। ভাই কলকাতা গেলেই কে সোনারপুরকে কলকাতা ভাবে আমি জানি না, কারণ এটা ভাবনার কোনো কারণ নেই। সোনারপুর কখনো কলকাতা নয়। যাই হোক, ওরা ভাবে, যেরকম ভাবার সেরকম কাজ। কলকাতায় এসেছি, কলকাতা ঘুরে চলে গেলাম। তো বিশ্ব বাংলায় আসার খুব ইচ্ছে বেচুর। এটা নাকি কলকাতার গর্ব। বাহ, একটা কীরকম সিচুয়েশান, আমরা কীরকম সিচুয়েশানে রয়েছি। প্রতিদিন আমাদের মনে হচ্ছে কাল কী হবে, কাল কী আন্দোলন হবে, কাল কী স্টেপ হবে, আদৌ অপরাধীরা বিচার পাবে কি না। না, এর মৌজে আছে, এর মানে দিনের সেলিব্রেশন করে যাচ্ছে। এখানে গিয়ে ভাবছে আমি ওখানে যাবো, আমি ওখানে খাবো, ওইখানটা আমার দেশের গর্ব। এখন এই বিশ্ব বাংলাকে নিয়ে দেশের গর্ব বলার সময় এটা। এ নাকি একজন বড় ব্লগার, এ নাকি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। যাই হোক, সোশ্যাল ইনফ্লুয়েন্সার মাই ফুড। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতেই পারে না, কারণ একে দেখে যারাই শিখবে তারাই বদ শিক্ষা ছাড়া আর কিছু পাবে না। যাই হোক, সে তো দেখাই যাচ্ছে, এর ভিউয়ার্সদের দেখলেও বোঝা যায়, এর আশপাশের লোকজনকে দেখলেও বোঝা যায়। কারণ সমর্থন একে তারাই করে যারা এর মতো লোকজন। ওর কথাই বলতে হয় ভাই, ওদের কাছ থেকেই শেখা কথা, যে যাকে সমর্থন করবে সে তারই মতো, তাই না? আমরাও তাই জানি, মানে তাই শিখছি আর কি। এখন বলে না, যেরকম দেখবো, যেরকম শুনবো, সেরকমই বলবো, সেরকমই জানবো। তো সেরকমই ব্যাপার। তো কি হলো, কাকুর বাড়ি যাওয়ার পর কাকুর হাতে একটা তরবারি দেখা গেল। তো ওনার হয়তো এটা কোনো জায়গা থেকে উনি কিনেছেন, ওনার শখ সাজাবেন সেই হিসেবে, একটা শোপিস হিসেবে কিনেছেন। তো চলে আসি তোমার বেচুর কমেন্টস বক্সের ভাই ভিউয়ার্সদেরও মানে বলিহারি তাদের কমেন্টস। তারা কত সুন্দর চিন্তাভাবনা রাখেন, তারা কতটা মানে ভালো মনের মানুষ, উঁচু দরের মানুষ, তাদের কমেন্ট শুনলেই বোঝা যায়। কি না ভাই, ওই কাকুর তরবারিটা যখন দেখলেই ওটা নিয়ে আসতে পারতে, হ্যাঁ, কাকু দিয়ে দিত। খুব ভালোবাসে না, দিয়েই তো দেবে। হ্যাঁ, এবং সেটা তুমি তোমার ছেলের হাতে দিতে পারতে। ছেলে তরবারি চালানো শিখতো এবং সে তার মায়ের ওপর সেটাকে অ্যাপ্লাই করতো। কি সুন্দর তোমার ব্লগার, তার সেরকমই সুন্দর ভিউয়ার্স এবং সেরকমই মধুর তাদের ভাষণ, সেরকমই উচ্চ তাদের চিন্তাভাবনা। কারণ এইসব লোকজন, এইসব ভিউয়ার্স, এইসব ব্লগার্স, এদের চিন্তাভাবনা দিয়ে আমাদের সমাজ সুন্দর হয়ে উঠবে। অর্থাৎ ছেলে মাকে মারবে, ছেলে মাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, তারপর অপমান করবে, গালিচর মারবে, আরও বাবা শিখিয়ে দেবে কী কী করতে হবে। বাদবাকি যেটা বাবা শেখাতে পারবে না, তার ভিউয়ার্সরা কমেন্টস বক্সের মাধ্যমে শিখিয়ে দেবে। এই না হলে মানে সম্মানীয় ব্যক্তি সব। ভাই সত্যি এদের বলার কিছু নেই, এদের বলার মতো ভাষা আমি অ্যাকচুয়ালি খুঁজে পাই না। কারণ আমার মনে হয় না এরা নিজের বাচ্চা হলে এই শিক্ষাটা দেবে। আমার পরের বাচ্চা ওই একই কথা বলতে হয়, পরের বাচ্চা পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তাই না? কাজেই সে ব্লগারও উচ্ছন্নে যাক, তার ছেলে উচ্ছন্নে যাক, তার ফ্যামিলি গোল্লায় যাক, তো তার ভিউয়ার্সদের কি, তারা শুধু মজা লুটতে এসছে, মজা দেখতে এসছে, মজা পেতে এসছে এবং মজা করতে এসেছে, তাই করছে, কমেন্টসের মাধ্যমে করছে, উল্লাস করছে, হুল্লোড় করছে এবং বাহবা দিচ্ছে। সে খারাপ করো ভালো করো, তুমি বাহবা পাবে। যাই হোক, কজনই আছেন নিরপেক্ষ ভিউয়ার্স, যারা ভালো দেখলে ভালো বলবেন, খারাপ দেখলে খারাপ বলবেন। কাজেই সেই ভিউয়ার্স সপক্ষেই থাকে এবং তাদেরকে আমি প্রতিপক্ষ হলেও সম্মান জানাই, কারণ তারা সত্যিটাকে সত্যি বলতে পারেন, মিথ্যাটাকে মিথ্যা বলতে পারেন। কারণ এরকমও ভিউয়ার্স আমি বেচুর কমেন্টস বক্সে দেখেছি, যারা বেচুকে ভালোবাসে, বেচুর অরিজিনালি ভালো চায় এবং সেই জন্য তার অন্যায়টাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এবং যারা অন্যায়টাকে প্রশ্রয় দেয় তারা সেই আমাদের পুরনো শিক্ষার মতো উচ্ছনে যাওয়ার জন্য প্রশ্রয় পাওয়া যায়। যাই হোক, সেটা কথা না। এবার অবশ্যই বাড়ি ফেরার পথ অনেকটা জার্নি, ফিরে আসা হলো, দুটো রুটি খাওয়া হলো, আমাদের ওটা শেষ। ছেলের জন্য কী হলো, সেই রুটির সঙ্গে ডিম দিয়ে একটা এগ রোল। ছেলেটা ভালো খায়, ঠিক আছে, রুটি খাওয়া ভালো, ডিমও রোজ খাওয়া ভালো, এতে কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই খাবে। তো ছেলেটা জেদি হয়েছে এবং রাগ হয়, তার ক্ষোভ হয় এবং তার জন্য সে আবদার করে, বায়না করতে শিখছে, করবেই। বয়সের যখন যেটা ধর্ম তখন সে সেই ধর্ম নিয়েই তার বিহেভিয়ারটাকে গঠন করবে। এই সময় কন্ট্রোল করাটা বিশাল ব্যাপার। যাই হোক, এখনও সেই সময়টা আসেনি, কিন্তু খেতে চাইছে, এটা একটা বিশাল ব্যাপার। বাচ্চাদের খাওয়াটা প্রয়োজন। কেন বলছি, কারণ বাচ্চাটা কিছু প্রবলেম হয়েছে, অর্থাৎ শারীরিক প্রবলেম। বেচুর মুখেই শুনলাম, ডাক্তার দেখিয়েছে আগের দিন, সেই ডাক্তার দেখানোর জন্য তার কিছু হজমের প্রবলেম হয়েছে।
ভাই বাচ্চাটা খায় কি যে তার হজমের প্রবলেম হবে? আমরা তো সেরকম কিছু খেতেই দেখি না। সারাদিনের খাবার তো দেখাই যায় না। কোনো কোনো সময় ওই এগ রোলটা করলে এখন দেখাচ্ছে, কারণ ওটা জানে লোক দেখলে ভালো বলবে, ছেলেটাও খায় সেই জন্য দেখায়। ভাত খাওয়াটা কোনো সময়ই দেখায় না। খেলেও আমরা দেখেছি অনেক সময়ই থালার মধ্যে অর্ধেক ভাত পড়ে থাকে, অর্ধেক ভাত খায়। কোনো কোনো সময় লুচি, মানে ছেলেটা আটা ময়দা খেতে ভালোবাসে, এটা বুঝতে পারছি। তা ওদের বাড়িতে ময়দা হয় না, আটা করছে, ভালো, আটার জিনিস খাওয়া ভালো। কিন্তু ম্যাক্সিমাম টাইম হয় লুচি, পরোটা, রুটি এগুলো দিলে ছেলেটা ভালো খায়, ভাতটা ভালো খায় না। তো ঠিক আছে, যে যেটা খাবে সে সেটাকে দিতে হবে, কিন্তু তার জন্য তার যেটা শুনলাম যে হজমের প্রবলেম হচ্ছে। তা হজমের প্রবলেম হবে কেন? ও খায় কি যে হজমের প্রবলেম হবে? এটা তো হওয়ারই কথা না এই বয়সে, তাই না? কারণ তার একটা ডায়েট মেনে চলতে হবে যে সকালে তার সেটা কী খাবে, দুপুরে কী খাবে, বিকেলে কী খাবে, রাত্রে কী খাবে, অন্তত 4 বেলা মিল দিতে হবে। মাঝখানে তোমার কিছু প্রোটিন শেক অথবা দুধ বা তোমার ফল, জুস এইসব দিতে হবে। তো এইগুলো যদি মেনটেন করে খায় তাহলে তার কী করে হজমের প্রবলেম হয় আমার তো মাথায় ঢুকছে না। কারণ ছেলেটা যে যে জিনিস খেতে ভালোবাসে তাতে হজমের গণ্ডগোল হওয়ার তো কথা নয়। কারণ সে দুধ খেতে ভালোবাসে, খুব ভালো জিনিস, আমরা শুনেছি। রুটি খেতে ভালোবাসে, খুব ভালো জিনিস, সে তো আরও ভালো। ভাতটা কম খেতে ভালোবাসে, তা অল্প খাবে, কোনো অসুবিধা নেই। মাংস খেতে ভালোবাসে, সেটা মানে ভীষণই ভালো জিনিস। ডিম না করে না, মাংস না করে না, মাছ খেতে ভালোবাসে, তাহলে ও তো সমস্ত প্রাণীজ প্রোটিন, ভিটামিন সবই খেতে ভালোবাসে। তা সেগুলোই ওকে ঠিকমতো দিক না। এদের টেন্ডেন্সি হচ্ছে এরা যেটা খাবে সেটাই বাচ্চার পাতে দেবে। কারণ বাচ্চার তো এখনও গঠনটাই সম্পূর্ণ হয় না। একটা ওদের জন্য আলাদা ডায়েট করতে হয়, আলাদা রান্না করতে হয়, তেল মশলাবিহীন ঝালবিহীন খাবার করতে হয়। কারণ ওদের এই মুহূর্তে যদি বড়দের মতো রান্না দেওয়া মশলা, ওই অত ঝাল, ওরা ঝাল খায় দেখো, সেই জিনিস যদি খাওয়াতে থাকো বাচ্চাটার একটা সময় লিভারের প্রবলেম হয়ে যাবে। আসলে বেচুকে বলে লাভ নেই, বেচুর মাকে বলে লাভ নেই, কারণ সে তার ছেলেকে যেভাবে তৈরি করেছে সে ভাবছে আমি এখনও নাতিকে ওইভাবেই তৈরি করবো। কিন্তু বেচুর মা ভুলে গেছে বেচুকে বেচুর মা তৈরি করেছে। তা বেচুর মা যে কোয়ালিটির, বেচু সেই কোয়ালিটির তৈরি হয়ে গেছে। ভাই দেখতে পাচ্ছ সে কি তৈরি হলো, তার কতটা ডেফিসিট আছে তার, সেটা অন্য ব্যাপার। কিন্তু মা ছেলে এক গোত্রীয় বলে সে হয়ে গেছে, সাইজে বড় হয়ে গেছে, বেঁচে পড়তে আছে। কিন্তু ভাই নাতিটা তো তোমার সন্তান না, তার মার সঙ্গেও তো তার কিছু জিনগত মিল আছে রে ভাই। কাজেই তার মানে কি বলবো, শারীরিক গঠনটা তো তোমাদের সঙ্গে পুরো মিলবে না। হয়তো তার বাবার সাথে কিছুটা মিলতে পারে, কিন্তু যেহেতু ছেলে সন্তান ওর ম্যাক্সিমাম জিনিসটাই ওর মার সঙ্গে মিলবে। দেখবে ছেলেটার শারীরিক গঠন বলো, খাওয়ার মানে টেন্ডেন্সিটা বলো, সব প্রবলেমটাই কিন্তু ওর মার সঙ্গে যায়। ওর মারও কিন্তু খাওয়ার অনেক বাছবিচার, ঠিক আছে? ওর মা যা যা জিনিস খেতে ভালোবাসে ছেলেটা তাই তাই জিনিস খেতে ভালোবাসে। ওর মার যে প্রবলেমগুলো আছে ওই ছেলেরও তাই প্রবলেম আছে, মানে মার আর ছেলের একেবারে কপি পেস্ট। তো কি দেখতেও অনেকেই বলেছেন আমাকে, হ্যাঁ মুখের আদলে তো পুরোই মিল আছে, ওই বেচুর সঙ্গে তো মিলই খুঁজে পাওয়া যায় না, একমাত্র চুল ছাড়া, ঠিক আছে? কাজেই বুঝতেই পারছো যে হ্যাঁ গায়ের রঙটাও টিনার মতো হয়নি, এটা হলো কথা। তা ছেলের যাই রঙই হোক তাতে কিছু এসে যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেচুর মা যেটা ভাবছে নিজে নাতির ক্ষেত্রেও সেটা করবো, তাহলে তো নাতি যে প্রবলেমে ভুগছে উনি তার থেকে কী করে নাতিকে বাঁচাবেন। আর সব থেকে প্যাথেটিক ব্যাপার এটা হলো যে বাপ বলছে ছেলের এই প্রবলেম, হজমের প্রবলেমটা তো বলে দিল, তারপরে কি একটা চোখের প্রবলেম হয়েছে, চোখের তলায় কিছু প্রবলেম হয়েছে, ডাক্তার কিছু হয়তো বলেছে, সেটা বাবা মনে করে বলতে পারছে না। ভাই এ কোন বাবা, মানে এ কী ছেলের দেখভাল করবে, ছেলের কি হয়েছে সেটাই তার বাবা বলতে পারছে না। আরে ভাই যদি ভুলে যাও তার তো একটা প্রেসক্রিপশন থাকবে। তোমার এই যে ভুলে গেছি, মনে নেই, এটা একটা অন ক্যামেরা বলছো, এটা কি একটা পজিটিভ বার্তা দিচ্ছ তুমি সোসাইটিকে, যে একজন বাবা তার ছেলের রোগটা সঠিক করে জানে না? একটা বাবা ডাক্তার কি বলেছে তার ছেলেকে সেটা সে সঠিকভাবে বলতে পারছে না। একটা বাবা বলতে পারছে না তার ছেলের কি কি প্রবলেম আছে, তাহলে সে কী করে সঠিক বাবা? কী করে সে দাবি করে ছেলে আমার কাছেই থাকবে, ছেলে আমার কাছেই সঠিক বড় হবে, ছেলেকে আমি মানুষের মতো মানুষ করে দেখাবো কি করে? ছেলে কতদূর পড়াশোনা করে, ছেলে কি জানলো, কি শিখলো, ছেলের মানে কি প্রয়োজন শারীরিক মানসিক গঠনের জন্য, এইসব ব্যাপারটা তো তার বাবার মনে হয় না জানার কোনো ইচ্ছা আছে। শুধু ছেলের খাবার দিকটা মাঝে মধ্যে দেখে, এটা দেখে, যেটা দেখে সেটা তো বলবোই। তাহলে সেই ক্ষেত্রে বাবার কী করণীয় ছিল? ডাক্তারবাবু নিশ্চয়ই কোনো প্রেসক্রিপশন দিয়েছে, তো প্রেসক্রিপশানে নিশ্চয়ই রোগ বা অসুখের নামটা মেনশন করে দিয়েছে। তো সেইটা বাবার কী করণীয়, একটা বাবার কী করণীয়? ডাক্তার দেখার পর ডাক্তারবাবুর সাথে কথা বলবে, ছেলের কি হয়েছে না হয়েছে ডিটেলস জানবে, কারণ বাচ্চার বিষয় নিশ্চয়ই ডাক্তারবাবু ডেকে কথা বলবে, তাই না? দুজনের কথোপকথন হবে। তো তারপরে জানার পর সে নিশ্চয়ই গিয়ে ওষুধ কিনবে,
ওষুধের দোকান থেকে। তখন ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশন মিলিয়ে মিলিয়ে ওষুধটাকে দেখতে হবে, কখন খাওয়াতে হবে সেটা জানতে হবে, এবং ওষুধগুলো কোনটা কিসের জন্য সে হয় ডাক্তারের কাছে জানবে, নয় ওষুধের দোকান থেকে জানবে। ডাক্তারের কাছে জানাটা আগে দরকার, তারপর ভুলে টুলে গেলে ওষুধের দোকানদারও বলে দেয়। এই তো কতগুলো ব্যাপার, কারণ এইগুলো আমাদের বাচ্চাদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ বলে খুব ভালো করে অনেকবার করে বুঝে লিখে সুন্দর করে মেনটেন করতে হয়। তা সেখানে একজন বাবা আমাদের দেখাচ্ছে যে ছেলের কী হয়েছে যে সঠিকভাবে বলতে পারছে না, উল্টে বলছে আমি না ভুলে গেছি। তা ভুলে গেলে তো সামনে প্রেসক্রিপশন নিশ্চয়ই আছে ভাই, তো সেটা দেখে বলো না, নাকি সেটা দেখে তুমি বলতে পারবে না? অশিক্ষার নমুনাটা আরও পরিষ্কার করে বেরিয়ে আসবে, তাই না ভাই? তুমি যদি বলতে তোমার ডাক্তারবাবুকে, উনি বাংলায় লিখে দিতেন, সেটুকু উনি তোমাকে হেল্প করতেন। কাজেই তোমার জানার উপর নির্ভর করছে তুমি কতটা জানতে চাইছো, কতটা জানার ইচ্ছা আছে, কতটা ছেলের ব্যাপারে তুমি কনসার্ন। কাজেই এই যে তুমি আজকে জিনিসটা দেখালে, এই যে বার্তাটা দিলে, তাতে তুমি কত মার্কস পেলে? একেবারে পুরো তো 0 পেলে। বাবার দায়িত্বে পুরো 0 পেলে, শুধু 2টো রুটি আর ঘুরতে বেড়ানো আর মাঝে মাঝে ছেলের সঙ্গে একটু মজা। হ্যাঁ, এই করলেই একেবারে আদর্শ বাবা হওয়া যায় না। অবশ্য তুমি জানবে কি করে? তোমার বাবা তোমাকে যা দেখিয়েছে তুমি তার থেকে একটু বেশিই দেখাচ্ছ, বোঝাই যায়। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে তোমার বাবার পার্টে তুমি এবার জিততে পারলে না, মানে হেরে গেলে, তুমি পাসই করলে না। এটা হলো তোমার আজকের ব্লগিংয়ের, মানে রবিবারের ব্লগিংয়ের রেজাল্ট। ওকে, তো বাড়িতে আর কে আছে এটা আমার আরেকটা জিজ্ঞাসা, কারণ এই ওষুধের কথা বলতে বলতে, তোমার রুটির কথা শুনতে শুনতে তো কারোর একটা গলা তো আমরা পরিষ্কার শুনতে পেলাম। তোমার ছেলে কিছু বলছিল, তার উত্তরে কেউ একজন উত্তর দিলেন না, ওটা তোমার মার গলা, মহিলার গলা, এবং ওই মুহূর্তেই তুমি ক্যামেরাটা অফ করে দিলে, সাউন্ডটা। তো যাই হোক, ওইখানে আর ক্যামেরা ছিলও না, আর ভিডিও হয়নি। তো বোঝা গেল যে আরেকজন যে তৃতীয় ব্যক্তি অবশ্য করেই ওখানে আছে। কিন্তু আমার আজকে গলার স্বরটা শুনে একটু কীরকম ভারী বয়স্ক মনে হলো। আচ্ছা, ওরা কি কাজের লোক রেখেছে বাড়িতে? আমার জানি কেন মনে হচ্ছে আমি জানি না, কারণ কদিন ধরেই ওদের বাড়িতে কি মা কি ছেলের ঘর ঝাড় দেওয়া, মোছা, বাড়ির কাজকর্ম, এগুলো কিন্তু দেখাচ্ছে না। তোমরা একটু লক্ষ্য করে দেখো, দেখাচ্ছে না। তো আমাদের বিজনেসম্যান দিদি যিনি আছেন, তিনি কি দূর থেকে কোনো কাজের লোক সাপ্লাই করেছেন ওই বাড়িতে? হলেও হতে পারে, কেন জানি আমার মনে হচ্ছে, মানে বলে না মনে ডাকে। তো আমার ওদের রোজকার কাজকর্ম দেখা শোনা যেগুলো আমরা ফলো করি, অবশ্যই করতে হয়, তা সেইগুলো করছি। তার জন্য আমার কিন্তু মনে হচ্ছে যে হেল্পিং হ্যান্ড সে কি পিয়ে না কাজের লোক, নাকি কি চলছে বাড়িতে? কারণ এরা তো আধা দেখায় না, ঘরবন্দি সব রহস্য। ঠিক আছে, কারণ অনেক ঘর করে ফেলেছে, কাজে সব ঘর তো আর ঘোরে না। কাজে কোন ঘরে কি সারপ্রাইজ, কোথায় মিস্ট্রি, কোথায় কি ঘুরে বেড়াচ্ছে, কোথায় আটকে রেখেছে, কোথায় লুকোনো আছে, সে কী করে জানে? হ্যাঁ, ওই বাচ্চা ছেলেটা কোনো না কোনো সময় বলে দিলেও দিতে পারে, কিন্তু ভাই তো ক্যামেরার কামাল, এডিটিংয়ের কামাল, কাজেই বাচ্চার জিনিসও তো এডিট করা যায় না। তাই তো বাচ্চার এই যে একটা বছর গেল, বাচ্চার মুখে আমরা মা ডাক শুনেছি? আরে যে ছেলেটা আগের দিন অবধি মার সঙ্গে ছিল, সে পরের দিন থেকেই মাকে ভুলে গেছে। এ কি আমাদের গরু ভেবেছে যে আমরা শুধু ঘাস খেয়ে চলি? যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে সবই এডিটিংয়ের কামাল। কিছু তো আছে, কিছু তো মিস্ট্রিয়াস ওই বাড়িতে আছেই আছে। তো এবার চলে আসি ভাষণ, লাস্ট ভাষণ দিয়ে শেষ করব। যে ব্যক্তিকে আজকে মিট করলো তাকে দেখাতে পারলো না, তার জন্য ভারী দুঃখিত। কোনো না কোনো দিন তার মানে আমাদের বেচুর চ্যানেলে সে আসবেই আসবে, সেটা তোমরা গার্ড বেঁধে জেনে নাও। এবং সেটা নিয়ে বেচু ভীষণ গর্বিত, কারণ সে এত ভালো, তার মানে এত ভালো ভালো লোকের সঙ্গে তার মেলামেশা, এত ভালো ভালো লোকের সে দেখা পাচ্ছে, কাজে সে ভীষণ ভীষণ গর্বিত। তা আজকে এই দিনটা তাকে দেখালো কে? কাদের কাছেও কৃতজ্ঞ থাকবে। গর্বিত তো ঠিক আছে, নিজেকে নিয়ে গর্ব করা ভালো, কৃতজ্ঞতা বলেও তো একটা ব্যাপার থাকে। তো কাদের কাছে কৃতজ্ঞ বেচু এই ব্যাপারে? তার বাবা মার কাছে, মানে চ্যানেল যে তৈরি করতে হয়, ইউটিউবে যে ব্লগিং করা যায়, এই যে এত সাবস্ক্রাইব করে মানে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, তো এই ব্যাপারটা কি বেচুর বাবা মা শিখিয়েছিল? তা কৃতজ্ঞতা ও কাকে জানাবে সেটা তো বলে না, শুধু আমি গর্বিত, আমি বিশাল ভালো, আমাকে সবাই ভালোবাসে, আমি মানে এত ভালো ভালো লোকের সংস্পর্শে এসেছি, মাই গুডনেস। সত্যি নিজের গর্ব নিজে করার থেকে লোকে বলুক না। ওই যে ওই ব্লগারটার নাম, ওই ব্লগারটাকে কোনো জায়গায় ইনভাইট করলো, ওই আমরা তো দেখি না। এরকম অনেক ব্লগার কিন্তু অনেক জায়গায় আমন্ত্রিত নিমন্ত্রিত থাকে। তো আমাদের বেচু দুটো চ্যানেল, 2 লাখের, একটা 2 লাখ পেরিয়ে গেছে, একটা 2 লাখের কাছাকাছি চুরি করা চ্যানেল। তো সেই চ্যানেলের হোল্ডার হয়েও কোথাও আমন্ত্রণ পায় না, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ঘোরাফেরা করে, শুধু জালিয়াতি চারপাশে, চিটিংবাজি চারপাশে, আর কি বলে ওটাকে, আস্ফালন, এর মধ্যে বাস। তার মধ্যে গর্ব কি করে বাসা করে? কৃতজ্ঞতাও তো একটু রাখো, তবে তো একটা নমনীয় সুন্দর একটা মানুষকে আমরা দেখতে পাবো। আমরা তো একটা পুরোপুরি ঈর্ষাপূর্ণ কুটিল চরিত্রের একটা লোককে দেখতে পাচ্ছি, যে কিনা নিজের বউকে বেঁচে খেয়ে বেচু নাম নিয়ে ওয়াইটিতে পরিচিতি লাভ করেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করব, একটা অপদার্থ বাবার কথা বলতে বলতে, যে কিনা ছেলের অসুখের নাম ভুলে গেছে। ঠিক আছে,
তাহলে এইটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।